নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, সোনিয়া গান্ধী এই মুহূর্তে কংগ্রেসের চেয়ারপারসন, কিন্তু বর্তমানে তিনি একটু বেশি অ্যাক্টিভ হয়ে দেখা দিচ্ছেন এবং তার যে অ্যাক্টিভনেসটা সেটা কিন্তু কোথাও গিয়ে সংসদীয় রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত অ্যাক্টিভ হয়ে উঠেছে। যে সেটা আর যাই হোক না কেন, কোয়ালিশন গভর্নমেন্ট তৈরি করার ক্ষেত্রে সোনিয়া গান্ধীর জুড়ি মেলা ভার, সেটা আমরা দেখেছিলাম 2004 সালে। এবং সেই সোনিয়া গান্ধী এখন আবারও বেশ খানিকটা অ্যাক্টিভ হয়ে উঠেছেন। শুধুমাত্র সাইলেন্টলি কাজ করছেন তিনি তেমন নয়, সংসদের বাইরে দাঁড়িয়ে তিনি প্রেসের সঙ্গে কথা বলছেন এবং তার সঙ্গে বিভিন্ন পত্রপত্রিকায় আর্টিকেল লিখছেন ইংলিশ এবং হিন্দিতে। এবং তার সঙ্গে গতকাল একটি বার্তা দিয়েছেন, প্রেস বার্তা দিয়েছেন সামগ্রিক মোদী সরকারকে আক্রমণ করে, এবং রীতিমতন ভয়ানক একটা প্রেস বার্তা দিয়েছেন তিনি। তিনি এই ধরনের যে একদম স্টেপ ফরওয়ার্ড করে খেলার যে ধরনটা, সেটা বহু বছর পর তার মধ্যে থেকে আমরা পাচ্ছি। এবং 2004 সালে যে নতুন ভাবে ইউপিএ সরকার তৈরি হয়েছিল, 2009 সালে ইউপিএ 2 সরকার তৈরি হওয়ার পেছনে মূল যে কারণগুলো ছিল তার মধ্যে একটা ছিল মনরেগা অ্যাক্ট। এবং সেই মনরেগা অ্যাক্ট, সেটার মাধ্যমে সাধারণ মানুষের একদম হাউস হোল্ডে ঢুকে পড়েছিল কংগ্রেস। সেই কংগ্রেস সরকারকে তাই জন্য আবারও ফিরিয়ে এনেছিল কিন্তু দেশের মানুষ। সেই জায়গাটা কোথাও গিয়ে এই মুহূর্তে যেভাবে মোদী সরকার সেই নামটা বদলে দিল, প্রিয়াঙ্কা গান্ধী সংসদের অভ্যন্তরে দাঁড়িয়ে, রাহুল গান্ধী সংসদের অভ্যন্তরে দাঁড়িয়ে, তারা তো রীতিমতন সেটার বিরোধিতা করেইছেন, কংগ্রেসের তামাম নেতারা বিরোধিতা করেছেন। কিন্তু সোনিয়া গান্ধী এবার একটা প্রেস বার্তা দিয়ে তিনি একটা ভিডিও বার্তা সামনে এনেছেন, সেটার মাধ্যমে ভয়ানক কিছু তথ্য তুলে ধরেছেন এবং কংগ্রেসকে একত্রিত হতে বলছেন। এবং সোনিয়া গান্ধী, আপনারা জানেন, বহু দিনের পোড় খাওয়া পলিটিশিয়ান এবং ইন্দিরা গান্ধীর ছত্রছায়ায় বেড়ে ওঠা সোনিয়া গান্ধীর সেই লেগেসিটা তো তার রয়েছে। এবং বিজেপি বিরোধী যত শক্তি বর্তমানে রয়েছে সারা ভারত জুড়ে, সেগুলোকে একত্রিত করার কাজে কোথাও গিয়ে সোনিয়া গান্ধী তৈরি হচ্ছেন এবং সেটা করছেন সাইলেন্টলি। তেমনই কিন্তু একটা খবর রাজনৈতিক পর্যবেক্ষকদের। সেই সমস্ত খবরের ডিটেলস রাখবো আপনাদের সামনে এই ভিডিওতে, শেষ অবধি দেখুন। এবং তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। অবশ্যই আপনারা জানেন এই মুহূর্তে রাহুল গান্ধী হয়তো লোকসভার বিরোধী দলনেতা, এবং তার সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধী তিনি বিভিন্ন জায়গায় লড়াই করছেন, মল্লিকার্জুন খার্গে তিনি সংসদে অর্থাৎ রাজ্যসভায় লড়াই করছেন। কিন্তু সোনিয়া গান্ধী এমন একজন মানুষ, তিনি একদম ক্রাইসিস ম্যানেজার হিসেবে কিন্তু বিভিন্ন সময় উঠে এসেছেন কংগ্রেসের অভ্যন্তরে। এবং সোনিয়া গান্ধীর সঙ্গে বিভিন্ন মানুষজনের, যারা বিজেপি বিরোধী শক্তি হিসেবে ভারত জুড়ে পরিচিত, সেটা যে দলেরই হোক না কেন, তাদের সবারই কিন্তু ভালো সম্পর্ক, সুসম্পর্ক রয়েছে এবং কানেক্ট করতে পারেন তিনি, খুব আত্মিকভাবে কানেক্ট করতে পারেন যে কোনো নেতার সঙ্গে। সেই ছবিটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং নীতিশ কুমার হতে পারে, লালু প্রসাদ যাদব হতে পারে, কিংবা অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডু হতে পারে, কিংবা দেশে জগনমোহন রেড্ডি হতে পারে, সবার সঙ্গে সোনিয়া গান্ধী যখন কানেক্ট করেন তখন তিনি সম্পূর্ণ আত্মিক ভাবে কানেক্ট করেন। এবং কোথাও গিয়ে কংগ্রেস যে সবার ওপরে রয়েছে, কংগ্রেস যে বিগ ব্রাদার, সেই জায়গাটা তিনি কিন্তু স্থাপন করেন না। তিনি সামগ্রিকভাবে একটা জোট তৈরি করতে চান। এবং আপনাদের যদি মনে থাকে 2004 সালে কি হয়েছিল ঘটনাটা, 2004 সালে অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আদবানির সরকার চলছিল, তখন বিজেপির সংখ্যা ছিল 138 এবং ভারতীয় জনতা পার্টি যখন 138 দাঁড়িয়েছে, তার থেকে 7খানা পজিশনে এগিয়ে ছিল, অর্থাৎ 145-এ দাঁড়িয়েছিল কংগ্রেস। এবং সেই কোয়ালিশন গভর্নমেন্টটা সম্পূর্ণভাবে কিন্তু তৈরি করতে সোনিয়া গান্ধীর সমর্থ হয়েছিল। এই বছর পরে এখন কিন্তু একই পরিস্থিতি, কারণ 240টা আসন ভারতীয় জনতা পার্টি রয়েছে লোকসভাতে। এবং ইন্ডিয়া অ্যালায়েন্স এখনো পর্যন্ত যে ফর্মে রয়েছে, আম আদমি পার্টি সরে যাওয়ার পরেও 234-এ তারা দাঁড়িয়েছে লোকসভায়, মাত্র 6খানা সিটের কিন্তু ব্যবধান। এবং 272খানা যেখানে ম্যাজিক ফিগার, সেখানে ভারতীয় জনতা পার্টির সঙ্গে চন্দ্রবাবু নাইডু আছেন, একনাথ শিন্ডে আছেন, নীতিশ কুমার রয়েছেন, বহু মানুষ রয়েছেন। কিন্তু এই মানুষগুলো যদি, এই পার্টিগুলো যদি কোথাও গিয়ে ভেঙে চলে আসে কংগ্রেসের সাথে কিংবা ইন্ডিয়া অ্যালায়েন্সের সঙ্গে, তাহলে কিন্তু খেলা ঘুরে যেতেই পারে। কারণ গত 1.5 বছর ধরে, লোকসভা ভোটের পরে 1.5 বছর কেটে গেলেও একটাও সিট বাড়াতে পারেনি ভারতীয় জনতা পার্টি। এটা মনে রাখার মতন একটা বিষয়, সারা দেশ থেকে একটাও সিট তারা বাড়াতে পারেনি।
সেই জায়গাটা এই মুহূর্তে সোনিয়া গান্ধী একটা বড় সড়ো চেষ্টা কিন্তু করছেন যে এসআইআর বিরোধী আন্দোলন, সেই ক্ষেত্রেও আমরা দেখতে পেয়েছি যে রাহুল গান্ধী সবার সামনে ছিলেন, কিন্তু মনরেগা যে অ্যাক্টটা, সেটা সোনিয়া গান্ধী যখন কংগ্রেসে তৎকালীন সভাপতি ছিলেন সেই সময় নিয়ে আসা হয়েছিল, এবং সেই জায়গাটার থেকে সোনিয়া গান্ধী এই মনরেগা অ্যাক্টের নাম পরিবর্তন, এই বিষয়টাতে মানুষজনকে একত্রিত করছেন। সেটা সমাজবাদী পার্টি হতে পারে, ডিএমকে দলের নেতা হতে পারে, উদ্ধব ঠাকরে হতে পারে, কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারে, এবং সিপিআইএম, তাদের সঙ্গেও সোনিয়া গান্ধীর সেই সম্পর্কটা তিনি আবারও সাইলেন্টলি শুরু করছেন। এই মুহূর্তে সোনিয়া গান্ধী বিভিন্ন ধরনের বক্তব্য রেখেছেন বিভিন্ন জায়গায়, কিন্তু গতকাল একটি বার্তা তিনি এনেছেন, ভিডিও বার্তা, সেটা একদম খুব অসুস্থ শরীর নিয়েই তিনি বার্তাটা রেখেছেন সামনে, কিন্তু এই বার্তাটার কিন্তু একটা সুদূর প্রসারী অভিঘাত আসতে পারে কেন্দ্রীয় রাজনীতিতে, তেমনই কিন্তু মনে করছে অনেক। सरकार ने मनरेगा पर बुलडोजर चला दिया। न सिर्फ महात्मा गांधी का नाम हटाया गया, बल्कि मनरेगा का रूप स्वरूप बिना विचार विमर्श किए, बिना किसी से सलाह मशवरा किए, बिना विपक्ष को विश्वास में लिए मनमाने ढंग से बदल दिया गया। गरीब भाई बहनों को रोजगार का अधिकार दिलवाने के लिए मैं भी लड़ी थी, आज भी इस काले कानून के खिलाफ लड़ने के लिए प्रतिबद्ध हूँ। मेरे जैसे कांग्रेस के सभी नेता और लाखों कार्यकर्ता आपके साथ खड़े हैं। जय हिंद। এই মুহূর্তে যতই বিহার জয় হোক না কেন, যতই দিল্লি জয় হোক না কেন, যতই হরিয়ানা কিংবা মহারাষ্ট্র জয় হোক না কেন, কোন রাজ্যের পলিটিক্সে কে কতগুলো রাজ্য শাসন করছে তার ভিত্তিতে কিন্তু কেন্দ্রীয় সরকার চলে না। কেন্দ্রীয় সরকার চলে শুধুমাত্র লোকসভার অঙ্কের ভিত্তিতে, এবং লোকসভার অঙ্কটা কি বলছে? মাত্র 6টা সিটের ব্যবধান রয়েছে। ভারতীয় জনতা পার্টি যদি একটা শক্তি হয়, তার সঙ্গে এই মুহূর্তে মাত্র 6খানা সিটের ব্যবধান রয়েছে ইন্ডিয়া অ্যালায়েন্সের, এবং সেই ইন্ডিয়া অ্যালায়েন্সকে কি করতে হবে, এই মুহূর্তে কত মানুষকে একত্রিত করতে হবে, তাহলে সেই হিসেবটা যদি দেখা যায় 234 এবং 272 সংখ্যার পার্থক্য কিন্তু 38, অর্থাৎ চারিদিক থেকে 38 জনকে যদি আনা যায়, কিংবা 12-14 জনকেও যদি আনা যায়, বাদ বাকি অনেকেই কিন্তু একসাথে জড়িয়ে পড়বে এই ইন্ডিয়া অ্যালায়েন্সের সঙ্গে। সেই কাজটা কোথাও গিয়ে সোনিয়া গান্ধী এখন করছেন, এবং সেরকমই কিন্তু একটা খবর, অন্তত চন্দ্রবাবু নাইডু এবং জগনমোহন রেড্ডি দুজনের সঙ্গে কিন্তু সোনিয়া গান্ধী একটা সম্পর্কে যুক্ত রয়েছেন, বলতে একদম সরাসরি তাদের সঙ্গে কথা হচ্ছে। এবং অন্যদিকে আপনাদেরকে জানিয়েছি যে রেমন্ত রেড্ডি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী, তিনি চন্দ্রবাবু নাইডুর সঙ্গে অবশ্যই এখনো পর্যন্ত সম্পর্কিত রয়েছেন, এবং কোথাও গিয়ে একটা হট লাইন রেমন্ত রেড্ডি যেটা রচনা করছেন, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী, কংগ্রেসের মুখ্যমন্ত্রী, সেই লাইনটাকে মেনটেন করছেন সোনিয়া গান্ধী। অর্থাৎ কোথাও কিন্তু একদম অপোজিশনের জায়গা থেকে একটা গুটি সাজানো। 2004 সালে ঠিক যেমন ভাবে কোয়ালিশন গভর্নমেন্ট তৈরি করে ইউপিএ সরকার তৈরি হয়ে গিয়েছিল, এবং ভোটের মাত্র কয়েক মাস আগেও হঠাৎ করে ভাবা যায়নি যে অটল বিহারী বাজপেয়ীর সরকার, তারা 138টা যেখানে তাদের আসন ছিল সেইখান থেকে সরে আসতে পারে, কিন্তু কোথাও কিন্তু সেই ঘটনাটা ঘটেছিল। এখন আমরা জানি না 2029 সাল পর্যন্ত কোনো বড় ঘটনা ঘটবে কিনা, মোদী সরকার পড়ে যাওয়ার মতন প্রেক্ষাপট তৈরি হতে পারে কিনা, কিন্তু অবশ্যই সোনিয়া গান্ধীর এই যে প্রোঅ্যাক্টিভ হয়ে ওঠা, এবং কোন ইস্যুর ভিত্তিতে যে মানুষকে একত্রিত করতে পারবেন, কোন ইস্যুর ভিত্তিতে যে বিভিন্ন পার্টিকে একত্রিত করতে পারবেন, সেটা কিন্তু রাজনৈতিক নেতারা ছাড়া কেউ জানে না। এবং বিভিন্ন ভাবে কিন্তু এখন একত্রিত হওয়ার একটা মেজাজ দেখা যাচ্ছে সংসদ অভ্যন্তরে। আমরা ভেবেছিলাম যে উইন্টার সেশনে হয়তো বিভিন্ন অপোজিশন যে দলগুলো, সেগুলোকে আলাদা আলাদা লড়াই করতে দেখবো, কিন্তু আমরা কিন্তু তেমন দেখতে পেলাম না। মনরেগা অ্যাক্ট নিয়ে যখন লড়াই হচ্ছে, তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে মহুয়া মৈত্র, তারা একই সুরে কথা বলছেন, রাহুল গান্ধীর সুরে কথা বলছেন, তারা একই সুরে কথা বলছেন। যখন বাইরে লোকসভার বাইরে যখন একত্রিত হচ্ছেন তারা, সেখানে তৃণমূল কংগ্রেসের এমপি ছিলেন, সেখানে সমাজবাদী দলের এমপি ছিলেন, সেখানে ডিএমকে দলের এমপি ছিলেন, এবং অবশ্যই
সামনে ফোর ফ্রন্টে যেখানে রাহুল গান্ধী থাকতেন, যেখানে প্রিয়াঙ্কা গান্ধী থাকতেন, সেখানে দাঁড়িয়ে থাকলেন অশীতিপর সোনিয়া গান্ধী। সেই সোনিয়া গান্ধীর নতুন একটা স্ট্র্যাটেজি আবারও তিনি আনছেন কিনা, সাইলেন্টলি কোনো সরকারকে ফেলে দেওয়ার মতন একটা বিভিন্ন প্রেক্ষাপট তিনি তৈরি করছেন কিনা, সেটা এই মুহূর্তে কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আগেই আপনাদেরকে জানিয়েছিলাম যে চন্দ্রবাবু নাইডু ইজ নট সো হ্যাপি উইথ এনডিএ অ্যালায়েন্স। এনডিএ অ্যালায়েন্সের সঙ্গে চন্দ্রবাবু নাইডু খুব একটা ভালো হ্যাপি সম্পর্কে যে রয়েছে তেমন নয়। এবং নীতিশ কুমারকে তো আপনারা জানেনই যে 2024 সালের আগে যখন ইন্ডিয়া অ্যালায়েন্স তৈরি হচ্ছে তখনও পর্যন্ত নীতিশ কুমার কোঅর্ডিনেটর হতে চেয়েছিলেন, ইন্ডিয়া অ্যালায়েন্সের কোঅর্ডিনেটর হতে চেয়েছিলেন। সেইটা তাকে করা হয়নি বলে নীতিশ কুমার সরে গিয়েছিল ইন্ডিয়া অ্যালায়েন্সের দিকে। সেই ঘটনাগুলো যাতে পুনরাবৃত্তি না হয়, নীতিশ কুমার যদি আবারও ফিরে আসেন, নীতিশ কুমারকে যদি এই মুহূর্তে যেভাবে শক্তিহীন করে রেখেছে ভারতীয় জনতা পার্টি, সমস্ত তার দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে সম্রাট চৌধুরীর হাতে, সেই জায়গাগুলোকে কোথাও গিয়ে যদি টাচ করতে পারে, এটা কিন্তু অবশ্যই একটা নতুন দিশা দেখাতে পারে কেন্দ্রীয় রাজনীতিতে। যা ডেভেলপমেন্ট হয়েছে বিভিন্ন জায়গা থেকে আমরা যা খবর পাই সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি, এবং অবশ্যই এই খবরের সামগ্রিকভাবে কিন্তু একটা নতুন আঙ্গিক খুলে যাচ্ছে। এবং কেন্দ্রীয় রাজনীতি অবশ্যই সংখ্যার বিচারে তৈরি হয়। যেখানেই যে সরকার যতগুলো স্টেটই শাসন করুক না কেন, সংখ্যার বিচারে কেন্দ্রীয় রাজনীতিতে কে এগিয়ে থাকছে সেটাই শেষ কথা বলবে। তাই চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমার দুজনেই যখন একদম ধরে রেখেছে দুটো পায়া, সেই দুটো পায়াকে নিয়ে কিন্তু কোথাও গিয়ে সাইলেন্টলি একটা কাজ করতে শুরু করেছেন, মূলত চন্দ্রবাবু নাইডুকে নিয়ে কাজ করতে শুরু করেছেন সোনিয়া গান্ধী, তেমন একটা খবর। অন্যদিকে উড়িষ্যার থেকে এই মুহূর্তে নবীন পট্টনায়ক, তার দলের বহু সাংসদ কিন্তু এখনো পর্যন্ত রয়েছে, সেই সাংসদদের নিয়েও কাজ করছেন সোনিয়া গান্ধী। এবং অবশ্যই আম আদমি পার্টির সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং, সেটাও কি করা যায় কোথাও গিয়ে। কারণ সঞ্জয় সিংকে আমরা বিভিন্ন সময় দেখেছি যে এই যে এসআইআর বিরোধী আন্দোলন কিংবা মানরেগা বিরোধী আন্দোলন, সেই ক্ষেত্রে কংগ্রেসের সাথ দিতে, ইন্ডিয়া অ্যালায়েন্সের সাথ দিতে, সেইগুলো যদি একত্রিত করা যায় তাহলে একটাই কেন্দ্রবিন্দুতে এসে উপস্থিত হচ্ছে, বিজেপি বিরোধী যে কোনো রাজনৈতিক দলকে একটা ছাতার তলায় আনতে চাইছেন সোনিয়া গান্ধী। রাহুল গান্ধী বেশ কয়েকদিন চেষ্টা করলেন, বেশ কয়েক মাস চেষ্টা করলেন, কিন্তু সামগ্রিকভাবে কিন্তু এতটা কোথাও গিয়ে তার যে কানেকশনটা সেটা সমর্থ হচ্ছে না। এবং ভোটে ধাক্কা খেলে এই বিষয়টা কিন্তু বেশ খানিকটা হারিয়ে যায়, সেইখানটা কোথাও গিয়ে মোটিভেশনটা আবার তুলে ধরতে চাইছেন সোনিয়া গান্ধী। সেটা কতটা সফল হয় সময় উত্তর দেবে। আপনাদের সামনে রাখলাম পুরোটা, আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।